সে যদি আমাদের যোগদান দিতে ব্যর্থ হয়, আমাদের সবাইকে, আমরা এখানে বুক পেতে দাঁড়িয়ে আছি, সবাইকে গুলি করে মেরে ফেলুক, আমরা মৃত্যু মেনে নিব। আমরা এক নিয়োগে দুই নীতি মেনে নিব না। সরকার আমাদের, এই সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন, এই সরকারকে আমাদের নিয়োগ দিতে হবে। আমাদের তো চাকরি চলে গেছে, এখন আমরা কিভাবে আমাদের নিজেদেরকে পরিচালিত করব, কিভাবে আমরা সংসার চালনা করব? আমাদের বাচ্চাদের দুধ নাই, দুধ খাওয়ার মতো টাকা নেই আমাদের কাছে। আমাদের ভাইয়েরা যে, বোনেরা যে এইখানে এসে আন্দোলনটা করবে, ওই টাকাটা পর্যন্ত আমার ভাই বোনদের কাছে হাতে নাই। কারণ আমরা তো এখন পুরোপুরি জব ছেড়ে জবলেস হয়ে গেছি, বেকার হয়ে গেছি। কারণ এটা তো আমরা চাই নাই। আমরা তো, সরকার তো আমাদেরকে এই অবস্থায় রাখতে পারে না। আমরা তো একটা জবের জন্য আরেকটা জব ছেড়েছি, তাই না? এখন আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে এখানে অবস্থান করতেছি। কারণ আমাদের তো আর বাইসে থাকার আমি কোনো অধিকার দেখতেছি না। এর জন্যই কাফনের কাপড় দিয়েছি, কারণ আমাদের বাঁচার মতো আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা খালি নাই। আমরা এখানে কাফনের কাপড় পরে দাঁড়িয়েছি, মানে আমাদের তো কোনো উপায় দেখতেছি না। আসলে আমাদের কাফনের কাপড়ই আমাদের শেষ পর্যন্ত আমাদের গায়ে জড়াতে হয় কিনা সেটা আমরা জানি না। কারণ বৈষম্য বিরোধী সরকার কখনো আমাদের সাথে বৈষম্য করতে পারে না। এক নিয়োগে দুইটা নীতি হতে পারে না। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করতেছে, তাদের প্যানেল সহ নিয়োগ হয়ে গেছে। আমরা তৃতীয় ধাপ কেন বৈষম্য শিকার? বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার। বর্তমান সরকারে যদি বৈষম্য হয়, তাহলে তো আমাদের কাফনের কাপড় পরা ছাড়া কোনো উপায় নাই। আমরা সামাজিকভাবে, মানসিকভাবে আমাদের পরিবার নিয়ে আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমরা এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে আমাদের যোগদান নিশ্চিত করে, আমাদের প্রজ্ঞাপন অনুসারে, আমরা বিধিমালা বুঝি না, আমরা হাইকোর্টের রায় বুঝি না, আমাদের 19-এর বিধিমালা অনুসারে আমাদের দ্রুত যোগদান দিয়ে আমাদের বাসায় ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, নয়তো আমরা আরো কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। তারপর দেখেন, আমরা যারা জব এখন ছাড়ছি, যারা জব ছেড়েছি, সরকারি বেসরকারি জব ছেড়েছি, তারা কিন্তু এখন নিঃস্ব অবস্থা আসছে। আমরা কিন্তু এখানে 1-2 জন না, 6531 জন। আর 6531 জনের সাথে তাদের পরিবার আছে, বাবা মা আছে, সন্তান আছে, ভাই বোন আছে, বউ বাচ্চা আছে। ওরা এখন কিভাবে, আমরা এখন খুব মানবেতর জীবন যাপন করতেছি, কারণ টোটালি নিঃস্ব, একদম নিঃস্ব হয়ে গেছি। দেখেন, আজকে আমরা সবাই গায়ে কাপড়ের কাপড় পরে আছি, কারণ আমাদের আর কোনো রাস্তা নেই বাঁচার মতো। আমরা যে পরিবারে, ফ্যামিলি, সমাজে, সব আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাবো, ওই রাস্তাটা পর্যন্ত আমাদের নাই। আমাদের কর্মসূচি একটাই, হয় আমরা রাজপথে থাকবো, তাহলে আমরা সরাসরি এখান থেকে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকতা করবো। এটাই আমাদের কর্মসূচি। আমাদের চাকরি সুনিশ্চিত করা না পর্যন্ত আমরা আমাদের এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণকেও এই রাজপথ ছাড়বো না, রাজপথেই থাকবো। এতে যদি আমাদের জীবন যায়, জীবন যাবে। আমরা এখানে কোনো দাবি নিয়ে এসেছি, আমরা এসেছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমাদের এই সরকার সুপারিশ প্রাপ্ত করেছে দ্বিতীয় ধাপ থেকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপ থেকে আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে। আমার এই সরকার আমলেই আমাদের রেজাল্ট বাতিল ঘোষণা করা হয়েছে। এই রায় আমরা মানি না, এই প্রশ্ন আমরা মানি না। আমাদের সাথে অন্যায় হয়েছে। এক দেশে দুই নীতি, বৈষম্য, যেই বৈষম্যের জন্য একটা দেশ পরিবর্তন হয়ে গেছে, সেই বৈষম্য আবার আমাদের সাথে হচ্ছে। আমরা এটা মানি না, মানবো না। আমরা যোগদান নিয়ে বাড়ি ফিরতে চাই। আমরা অবস্থান কর্মসূচি করবো যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদান এনশিওর না করতে পারবো, ততদিন পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি থাকবে। আমাদের রেজাল্টটা জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনকৃত এবং রাষ্ট্রপতির অনুমোদনকৃত প্রজ্ঞাপন থেকে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়। সেখানে আমরা 6531 জন সুপারিশপ্রাপ্ত হই। মাত্র 31 জনের লিটে আমাদের 6531 জনের এই নিয়োগটা আজকে বাতিলের পথে। এই যে 31 জনের মধ্যে যে প্রধান লিডকারী ইয়াসিন আরাফাত, ইতিমধ্যেই তার একটা কল রেকর্ড কিন্তু অলরেডি এটা সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু এটা ভাইরাল হয়েছে। এবং তাদের উকিলের সাথে তাদের যে ইয়াসিন আরাফাতের যে কথোপকথন, যে এই যে তাদের ইয়ার সাথে, আদালতের সাথে, তারপরে জজের সাথে তাদের একটা সেট আপ আছে, এবং এইটা তারা খুব কনফিডেন্ট যে রায় তাদের পক্ষে যাবে। ইনফ্যাক্ট শুধু তাদের এই ভাইরাল কনভারসেশনটাই না, মোটামুটি তারা
সোশ্যাল নেটওয়ার্কিং বিভিন্ন সাইটে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, ফেসবুক গ্রুপ হোক, ইউটিউবে হোক, তারা বারবার আমাদেরকে থ্রেট করে গেছে যে আমাদের এই রায় বাতিল, আমাদের এই নিয়োগ বাতিল হয়ে যাবে। এখন এটা কীভাবে 31 জন রিটকারী কীভাবে জানে যে আমাদের নিয়োগ বাতিল হয়ে যাবে? আর জাজ তাদের নিয়ন্ত্রণে, এই কথার অর্থ কি? তার মানে কি আমাদের বিচার বিভাগ এখনও নিরপেক্ষ হইতে পারে নাই? এই স্বৈরাচার সরকারের পতনের পরও বিচার বিভাগ এখনও স্বাধীন না, কারো প্রভাবে এইভাবে প্রভাবিত হয়ে যায়, যেখানে আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং হচ্ছে আপনার এই যে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতিপত্র, 3টা মন্ত্রণালয়ের যৌথ পরামর্শক্রমে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 থেকে এই যে দেখেন এই স্মারকলিপি 27 অক্টোবর হওয়ার পরে 31 অক্টোবর আমাদের ফলাফল প্রকাশিত হয়। তাহলে 3টা মন্ত্রণালয়ের অনুমতির পরে আমরা নিয়োগ পত্র পর্যন্ত পেয়ে গেছি। আমাদের এই 31 জন প্রকৃতই মেধাবী হবে, তাহলে তাদের মেধার উপরে তাদের কনফিডেন্স কোথায়? কেন এই অন্যায়ভাবে অবৈধ রিট করলো? যদি তারা মেধাবী হইতো তাইলে তারা অবশ্যই প্যানেলের জন্য ওয়েট করতো। আমাদের রাস্তায় কাপড়ে পড়ে থাকবো, আমাদের লাশ থাকবে এখানে, আমরা দাবি না আদায় হবে, আমরা রাজপথ ছাড়বো না, এটাই আমাদের একমাত্র দাবি। তাই আমরা কাপড়ে পরে রাস্তায় নেমে পড়েছি। আমাদের বোনেরা এই 5 দিন যাবৎ এখানে এক কাপড়ে আছে, রাত্রি যাপন করছে, তাদের বাচ্চাদের নিয়ে এখানে রাত্রে এই শীতের মধ্যে কুয়াশাচ্ছন্ন জায়গায় বসে আমাদের দাবি আদায়ের জন্য অপেক্ষা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের 5 সদস্য বিশিষ্ট সদস্যদের নিয়ে এখন যে ফলাফল দিবে, আমরা ভালো ফলাফল না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না, এটাই আমাদের একমাত্র মানে সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করে তার পর থেকে আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, সকল ডকুমেন্টস আমাদের মেডিকেল হয়ে গেছিল, পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, অনেকে আপনার নিয়োগপত্র আমরা পাইয়ে গেছি। যেহেতু নিয়োগপত্র পাইয়ে গেছি, নতুন একটা জবে আমরা ঢুকবো, তাই আগের যত জবগুলো আছে, যেই জবগুলো আমরা করতাম, ধরেন সরকারি জব ছিল, বেসরকারি জব ছিল, 14 থেকে 20তম গ্রেডের সবগুলো জব কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি, কারণ নতুন জবে আমরা ঢুকবো। দেখেন তারপরে আমরা কিন্তু নতুন জবে ঢুকতে পারি নাই। 6 তারিখে হাইকোর্ট রায় দিল, আমাদের রেজাল্টটা কি বাতিল হলো। 6 তারিখ হাইকোর্ট যে আমাদের রেজাল্টটা বাতিল করলো, কোন আইনের ভিত্তিতে বাতিল করলো, আমরা সেটা প্রশ্ন।